লাস্ট ভিডিওতে আমরা যেটা পড়েছিলাম সেটা হলো ফার্টিলাইজেশন। আজকে পড়ব পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্ট, মানে ফার্টিলাইজেশনের পরে কী কী ঘটনা ঘটে সেটা আমরা দেখব। এটা একটা টাফ, কিন্তু একটানা যদি আমরা পড়ে নিই তাহলে খুব একটা বুঝতে অসুবিধা হবে না। এই ভিডিওতে আমরা বলবো ফার্টিলাইজেশনের ফলে যে জাইগোট তৈরি হয়েছিল সেটা কিভাবে বিভিন্ন স্টেপের মাধ্যমে, মানে জাইগোট থেকে মরুলা, মরুলা থেকে ব্লাস্টুলা, ব্লাস্টুলা থেকে গ্যাস্টুলা, গ্যাস্টুলা থেকে এমব্রায়ো, এমব্রায়ো থেকে ফিটাস, এই যে জাইগোট থেকে ফিটাসে পরিণত হওয়া স্টেপগুলো কিভাবে হচ্ছে সেইটা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তাহলে চলো দেখি কি হয়। একটা কথা বলি যে মেনস্ট্রুয়েশন সাইকেলের ফলে যে সাইডের ওভারিতে ওভিউলেশন হয়েছিল সেই সাইডের ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলার রিজিয়নে কিন্তু ফার্টিলাইজেশন হয়েছে। তো এই ফার্টিলাইজেশনের ফলে উৎপন্ন যে জাইগোট সেটা কিন্তু সিঙ্গেল সেলড এবং ডিপ্লয়েড, কারণ দুটো প্রো নিউক্লিয়াই এর ফিউশনের ফলেই এই জাইগোটটা উৎপন্ন হয়েছিল। মানে ক্রোমোজোম এখন হচ্ছে 2n। জাইগোটটা কোথায় আছে? জাইগোটটা আছে ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলার রিজিয়নে। আমরা যেমন দেখেছিলাম ফার্টিলাইজেশনের সময় জোনা পেলুসিডা আছে, তেমনি জাইগোটেও দেখব যে জোনা পেলুসিডা আছে, লেয়ারটা রয়েছে, এবং কিছুটা করোনা রেডিয়েটরও সেলের লেয়ারও রয়েছে। আরেকবার বলছি যে জাইগোটটা কিন্তু সিঙ্গেল সেলড অবস্থায় রয়েছে। এরপর জাইগোটের মাইটোটিক ডিভিশনের ফলে 16 থেকে 32 সেলযুক্ত একটা মাস অফ সেল তৈরি হবে, যেটাকে বলছে মরুলা। তার মানে মরুলা হচ্ছে 16 to 32 সেলযুক্ত একটা নিরেট মাস অফ সেল, যার মধ্যে কোনো হলো বা ফাঁপা অংশ নেই। এবার যে জাইগোট থেকে মরুলা হচ্ছে সেটা হতে মোটামুটি 3 দিন সময় লাগবে, এবং এই জাইগোট কিন্তু ডিভিশন হতে হতে অ্যাম্পুলা থেকে ইউটেরাস রিজিয়নের দিকে এগোবে আর মরুলাতে পরিণত হবে। মানে হচ্ছে 3 দিনের মধ্যে জাইগোট মরুলাতে পরিণত হতে হতে অ্যাম্পুলার রিজিয়ন থেকে ইউটেরাসের দিকে আসবে। এই যে আমি বললাম যে সিঙ্গেল সেল জাইগোট থেকে 16 to 32 সেল মরুলাতে পরিণত হচ্ছে, সেটা কিভাবে হয় সেটা এবার আমরা স্টেপের মাধ্যমে দেখব। তার আগে আমরা এই সিঙ্গেল সেল থেকে যে দুটো সেল তৈরি হচ্ছে সেটার একটা আগে ছবি দেখে নিই, তারপরে স্টেপগুলো দেখছি। প্রথমে জাইগোট অ্যাম্পুলার রিজিয়নে ছিল। এই জাইগোটের মধ্যে এই ফার্স্ট ডিভিশনটা হয়েছে এবং 2 সেল তৈরি হয়েছে। আর এই ডিভিশনটা কিন্তু মাইটোটিক ডিভিশন। আর এই যে ডিভিশন, এইটার নাম হলো ক্লিভেজ। কি ক্লিভেজ? হলোব্লাস্টিক ক্লিভেজ। হলো কথাটার মানে হচ্ছে কমপ্লিট। এখানে জাইগোট পুরোপুরি ডিভিশন হয়েছে, তাই এটার নাম হলো হলোব্লাস্টিক ক্লিভেজ। আর এই যে একটা সেল জাইগোট থেকে দুটো সেল স্টেজে গেল, তাতে সময় লাগলো হলো 30 আওয়ার্স, মানে 30 ঘন্টা। এই হলোব্লাস্টিক ক্লিভেজে যে দুটো সেল তৈরি হলো, যার মধ্যে আছে হলো একটা বড় সেল, তাকে বলে ম্যাক্রোমিয়ার। ম্যাক্রো কথার মানে হচ্ছে বড়। আর আরেকটা হলো ছোট, সেটাকে বলছে হলো মাইক্রোমিয়ার। এই দুটো সেলকে একসাথে বলছে হলো ব্লাস্টোমিয়ার। এই ম্যাক্রোমিয়ার সেলটা ডিভাইড করতে শুরু যখন করবে, তখন এই ম্যাক্রোমিয়ার সেলটা আউটার সাইডের সেল, এই ম্যাক্রোমিয়ার যে সেল, এটা আউটার সাইডের সেল তৈরি করবে, যেখান থেকে ট্রোফোব্লাস্ট বলে একটা লেয়ার তৈরি হবে, এবং সেই ট্রোফোব্লাস্ট লেয়ার থেকে প্লাসেন্টা তৈরি হবে। আর মাইক্রোমিয়ার যে সেলটা, সেই মাইক্রোমিয়ার সেলটা কী হবে, ভেতরের দিকে সেল তৈরি করবে, মানে ইনার সেল তৈরি করবে। ইনার সেলের একটা মাস তৈরি করবে, যেখান থেকে পরবর্তীকালে কি তৈরি হবে না এমব্রায়ো। কারণ এমব্রায়ো ভেতরে থাকছে, ভেতরের সেল, ইনার সেল থেকে ভেতরে, ইনার সেল মানে হলো ভেতরের দিকে এমব্রায়ো থাকছে, আর আউটার সেল মানে বাইরের থেকে ট্রোফোব্লাস্ট থেকে যে প্লাসেন্টাটা তৈরি করবে, সেই প্লাসেন্টাটা কি করবে, এই এমব্রায়োকে
টাচ করে রাখবে এবং ধরে রাখবে কার সাথে, মায়ের বডির সাথে। আর এই প্লাসেন্টার মাধ্যমে কিন্তু মায়ের দেহ থেকে ফিটাস কী করবে, নিউট্রিশন নেবে এবং এক্সট্রাটাইম মেটেরিয়ালগুলো ট্রান্সপোর্ট করবে। এটা বলে রাখলাম, এটা পরবর্তী ঘটনা, এগুলো আস্তে আস্তে হবে। এই সিঙ্গেল সেল থেকে হলোব্লাস্টিক ক্লিভেজের মাধ্যমে যে এই দুটো সেল তৈরি হলো, তাতে কত সময় লেগেছে, 30 ঘন্টা সময় লেগেছে। আরও 40 ঘন্টা পরে কি হবে, ফোর্থ সেল স্টেজ আসবে। এইবার আমরা সেই স্টেপগুলো দেখব। চলো একটা ছবির মাধ্যমে দেখি স্টেপগুলো কি হচ্ছে, কিভাবে মরুলাতে পরিণত হচ্ছে। এখানে দেখো জাইগোট 30 ঘন্টার পরে 2 সেল স্টেজে এসছে। এই 2 সেল স্টেজ থেকে 4 সেল স্টেজে আসতে আরও 40 ঘন্টা সময় লাগবে এবং এই সময়ের মধ্যে কিন্তু জাইগোটটা অ্যাম্পুলার রিজিয়ন থেকে মুভ করবে টুয়ার্ডস ইউটেরাসের দিকে। ইউটেরাসের দিকে অ্যাম্পুলা থেকে আসবে। কেন আসবে? এর একটা সবথেকে বড় কারণ হলো সিলিয়ারি মুভমেন্ট। আমরা জানি যে ফ্যালোপিয়ান টিউবের ভেতর প্রচুর সিলিয়া আছে। এই সিলিয়াগুলো ক্রমাগত মুভ করছে। এর ফলে কি হচ্ছে, জাইগোট অ্যাম্পুলা থেকে ইউটেরাসের দিকে এগিয়ে যাচ্ছে। আরেকটা কথা বলি যে সিলিয়াগুলোর মুভমেন্ট যদি না থাকতো, সেক্ষেত্রে ইমমোবাইল সিলিয়ালি সিনড্রোম বলে একটা রোগ হতো, যার ফলে জাইগোটটা মুভ করতে পারতো না টুয়ার্ড অ্যাম্পুলা থেকে ইউটেরাসের দিকে। এর ফলে কিন্তু বেবি ফর্ম নাও হতে পারতো। তো এই সিলিয়াগুলো আছে বলে এই ফ্যালোপিয়ান টিউবের মধ্যটা একটা গদির মতো স্ট্রাকচার তৈরি করে, যার ফলে বল মানে ওই মাস অফ সেলটা খুব স্মুথলি গড়িয়ে যেতে পারে। আর আরেকটা কারণ হচ্ছে এই জাইগোটটার এগিয়ে যাওয়ার ইউটেরাসের দিকে ফ্যালোপিয়ান টিউবের মুভমেন্ট। আগেরটা বলেছি সিলিয়ার মুভমেন্ট, আর এখন হলো ফ্যালোপিয়ান টিউবের মুভমেন্ট। এই যে 4 সেল স্টেজ থেকে 16 to 32 স্টেজ হচ্ছে, এইটা হতে সময় লাগছে, এই 32 স্টেজ হতে সময় লাগছে কতদিন না, 3 দিন। একটা মরুলা কথাটা এসছে হলো মরু শব্দ থেকে। মরু মানে হচ্ছে মালবেরি। দেখো মালবেরির মতো স্ট্রাকচার, অনেকগুলো সেল একসঙ্গে জুড়ে আছে। আর এটা হলো একটা নিডেড বলের মতো স্ট্রাকচার, যার মধ্যে কোনো হলো পার্ট নেই, হলো অংশ হচ্ছে ফাঁকা। ঠিক আছে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো মরুলা স্টেজে কিন্তু জাইগোটের যে শেপ থাকে তার থেকে কিন্তু শেপ ইনক্রিজ করে না। তার মানে হলো জাইগোটের যা শেপ ছিল তার 2 স্টেজ, 4 স্টেজ, 16 স্টেজ এবং 32 স্টেজ একই থাকে, ইনক্রিজ করবে না। তার মানে মরুলার ভেতরে সেলের সংখ্যা বাড়ছে, কিন্তু শেপ কিন্তু জাইগোট এবং মরুলা স্টেজ দুটোতেই সেম থাকবে। এর কারণ হচ্ছে নিউক্লিয়াস সাইটোপ্লাজমিক রেশিও বাড়ানো। নিউক্লিয়াস সাইটোপ্লাজম রেশিও তোমরা ক্লাস 11-এ পড়েছো। নিউক্লিয়াস সাইটোপ্লাজম রেশিও বাড়া মানে হচ্ছে সেলের সারফেস এরিয়া বাড়া। জাইগোটে একটা সেলের মধ্যে যে সারফেস এরিয়া থাকবে 32 সেলের প্রত্যেকটা 1 2 3 4 করে যদি অ্যাড করো, তাহলে দেখবে 32 সেলের যে সারফেস এরিয়া তা অবশ্যই বেশি হবে। তাহলে সারফেস এরিয়া জাইগোটের মধ্যে যা ছিল তা মরুলাতে সারফেস এরিয়া তা বেশি। সারফেস এরিয়াটা এখন বেশি হওয়ার কেন দরকার? সারফেস এরিয়াটা দরকার কারণ বেশি হয়, কারণ এক্সচেঞ্জ বেশি হবে। এর ফলে অনেক বেশি পরিমাণ নিউট্রিয়েন্ট অ্যাবজর্ব করতে পারবে। এটাই কারণ নিউক্লিয়াস সাইটোপ্লাজম রেশিও ইনক্রিজ হওয়ার, কিন্তু শেপ ইনক্রিজ হচ্ছে না। এই অবস্থায় মানে জাইগোট থেকে যে মরুলা হচ্ছে তাতে পৌঁছে গেল হলো ইউটেরাসের মধ্যে, মানে অ্যাম্পুলা থেকে ইউটেরাসের মধ্যে পৌঁছে গেল। এরপরে মরুলা থেকে যাবে হলো ব্লাস্টুলা স্টেজে। এবার ব্লাস্টুলা স্টেজটা একটা ছবির মাধ্যমে দেখব। মরুলা থেকে ব্লাস্টুলা হওয়ার এই স্টেজটাকে বলছে ব্লাস্টুলেশন।
এই স্টেজে এসে জোনা পেলুসিডা ডিসঅ্যাপিয়ার করে যাবে, আর এই ব্লাস্টুলা দশাই কিন্তু এন্ডোমেট্রিয়ামের মধ্যে গেঁথে যাবে, মানে যাকে আমরা বলি ইমপ্লান্টেশন। এখান থেকেই আমরা বলবো প্রেগনেন্সি শুরু, এই ব্লাস্টুলা স্টেজ থেকেই আমরা প্রেগনেন্সি শুরু ধরি। এই ইমপ্লান্টেশনের আগে কিন্তু প্রেগনেন্সি বলা যায় না, কারণ ফার্টিলাইজেশন হওয়া মানেই কিন্তু প্রেগনেন্সি নয়। ফার্টিলাইজেশন হলেও প্রেগনেন্সি কিন্তু নাও হতে পারে, যদি ব্লাস্টুলাটা না ফর্ম করে, বা ব্লাস্টুলা যদি হয়ও সেটা যদি এন্ডোমেট্রিয়ামে ইমপ্লান্ট না করে, তাহলে কিন্তু সেক্ষেত্রে প্রেগনেন্সি হবে না। এখন এই ছবিতে দেখো যে এই ব্লাস্টুলা স্টেজের মধ্যে এন্ডোমেট্রিয়ামটাও ডেভেলপ করছে। এই মরুলা থেকে ব্লাস্টুলাতে যে ডেভেলপ হচ্ছে সেটার সঙ্গে সঙ্গে এন্ডোমেট্রিয়ামও ডেভেলপ করছে। তো এন্ডোমেট্রিয়াম থেকে ফ্লুইড, এক রকমের ফ্লুইড সিক্রিট হয়, যে ফ্লুইডের মধ্যে আছে হলো প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, এসব থাকে। এই যে ফ্লুইড, এটার নাম হলো ইউটেরাইন মিল্ক। এই ইউটেরাইন মিল্ক মরুলা স্টেজ অ্যাবজর্ব করছে। এই অ্যাবজর্পশনের ফলে কি হচ্ছে, এই মরুলা স্টেজের মাঝখানের দিকটা হলো হয়ে যাচ্ছে, হলো একটা স্পেস তৈরি করছে। এই হলো স্পেসটার নাম হলো ব্লাস্টোসিল। আর সেলের যে ডিভিশন হচ্ছে সেটা একটা সাইডে হচ্ছে, সেটা একটা ডিস্কের মতো একটা দেখতে লাগছে, আর সেইটার নাম হচ্ছে ব্লাস্টোডিস্ক। যেহেতু ডিস্কের মতো দেখতে, তার জন্য এটার নাম হলো ব্লাস্টোডিস্ক। এই পুরো ব্লাস্টোডিস্ক আর ব্লাস্টোসিলটাকে কাভার করে রাখছে কে? ট্রোপোএক্টোডার্ম। এটা একটা ট্রোপোব্লাস্টিক লেয়ার। তাহলে এই যে মরুলার স্টেজ থেকে ব্লাস্টুলার স্টেজে আসছে, সেক্ষেত্রে কিন্তু ইউটেরাইন মিল্ক খুব ভেরি একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। তার ফলে ইউটেরাইন মিল্ক যে অ্যাবজর্ব করছে, তার ফলে এই হলো স্পেসটা তৈরি হচ্ছে, মানে ব্লাস্টোসিলটা তৈরি হচ্ছে। আর একদিকে ওই ডিস্কের মতো অংশ, সেটা ব্লাস্টোডিস্ক, সেই ব্লাস্টোডিস্কটাও ফর্ম করছে। এন্ডোমেট্রিয়ামের দিকে কিন্তু এই ব্লাস্টোডিস্কটা থাকে। ব্লাস্টোডিস্কটা হলো এক রকমের স্টেম সেল। স্টেম সেল মানে আমরা কি জানি, যে কোনো রকম অর্গান বা টিস্যু ওখান থেকে ডেভেলপ করতে পারে। যেমন আমাদের বোন ম্যারোতে স্টেম সেল থাকে। তো এই ব্লাস্টোডিস্ক থেকে, এই যে এই ব্লাস্টোডিস্ক থেকে কি তৈরি হয়? এমব্রায়ো ব্লাস্ট বা এমব্রায়ো নব তৈরি হয়, যার থেকে পরবর্তীকালে এমব্রায়ো তৈরি হয়। আর বাইরের দিকে যে এই ট্রোপোব্লাস্টিক লেয়ার, ট্রোপোএক্টোডার্ম যেটা, সেখান থেকে কি তৈরি হয়? সেখান থেকে ফার্স্টে কোরিওনিক ভিলি তৈরি হয়। কোরিওনিক ভিলি থেকে পরবর্তীকালে তৈরি হচ্ছে হলো প্লাসেন্টা। এই কোরিওনিক ভিলি থেকে কিন্তু এইচসিজি, যার ফুল ফর্ম হলো হিউম্যান কোরিওনিক গোনাডোট্রফিক হরমোন, সেটা রিলিজ হয়, এবং এই হরমোনটা কিন্তু প্লাসেন্টা তৈরিতে হেল্প করছে। তার মানে এই যে এই ট্রোফোব্লাস্ট লেয়ার থেকে তৈরি হচ্ছে প্লাসেন্টা, আর এই ব্লাস্টোডিস্কের পার্ট থেকে তৈরি হচ্ছে কি? এমব্রায়ো। তো এটা হবে পরে, এটা আমি তোমাদের জানার জন্য বললাম, কোন রিজিয়ন থেকে এমব্রায়ো আর কোন রিজিয়ন থেকে প্লাসেন্টা হয়। মানে ট্রোফোব্লাস্টিক লেয়ার থেকে হচ্ছে প্লাসেন্টা, আর এই পার্টটা ব্লাস্টোডিস্ক থেকে হচ্ছে এমব্রায়ো। এটা আস্তে আস্তে পরে ঘটবে। তাহলে ব্লাস্টুলা দশায় কি হচ্ছে? ব্লাস্টুলা দশায় কি হচ্ছে সেটা আমরা দেখি। তাহলে এই হলো পার্টটা হচ্ছে ব্লাস্টুলা দশায়, আর এখানে হচ্ছে হলো ব্লাস্টোডিস্ক। এই ব্লাস্টোডিস্কটা কি হবে? চলো একটা ছবি দেখি আমরা। আরও দুটো লেয়ারে ভাগ হয়ে যাবে। ব্লাস্টোডিস্কটা ভাগ হচ্ছে কি দুটো লেয়ার? একটা হলো এপিব্লাস্ট লেয়ার আর একটা হলো হাইপোব্লাস্ট লেয়ার। তাহলে এন্ডোমেট্রিয়ামের দিকে যে লেয়ারটা থাকবে, এন্ডোমেট্রিয়ামের দিকে যে লেয়ারটা থাকছে এইটা, সেটা হলো এপিব্লাস্ট, আর যেটা বাইরের দিকে থাকছে সেটা হলো হাইপোব্লাস্ট। ট্রোফোব্লাস্ট লেয়ারটাও কিন্তু ভাগ হয়ে আরও দুটো
ট্রোফোব্লাস্টিক লেয়ার তৈরি হচ্ছে সেটা আমরা বলছি। তার আগে যেটা বলবো, আরেকটু ব্রিফলি ঘটনাটা আরেকবার বলে নিই, যে ফার্টিলাইজেশন হওয়ার প্রথম 3 দিন জাইগোট থেকে মরুলা হতে লেগেছিল, আর জাইগোটটা তখন অ্যাম্পুলার রিজিয়ন থেকে মুভ করে ইউটেরাসে এসেছিল। পরের 3 দিন মরুলা থেকে ব্লাস্টুলা হতে হতে ঘুরে বেড়াচ্ছিল, আর ইউটেরাসের বডির পোর্শনে দেখছিল যে কোন দিকে এন্ডোমেট্রিয়ামটা ডেভেলপ করেছে প্রপারলি, যেখানে কিনা ব্লাস্টুলাটা ইমপ্ল্যান্ট করতে পারবে। ফান্ডাস বা বডি রিজিয়নের মধ্যে যে কোনো একটাতে ইমপ্ল্যান্ট হয়, মেইনলি ফান্ডাসটাই প্রথমে চুজ করে, না হলে তারা বডি রিজিয়নে ইমপ্ল্যান্ট করে। যদি এই দুটো জায়গার কোনো একটাতেও ইমপ্ল্যান্ট না করে অন্য জায়গায় ইমপ্ল্যান্ট হয়, তবে তাকে বলছে একটোপিক প্রেগনেন্সি। একটোপিক প্রেগনেন্সি কিন্তু সাকসেসফুল প্রেগনেন্সি নয়, এখানে কিন্তু প্রেগনেন্সিটা ফ্রুটফুল হয় না। একটোপিক প্রেগনেন্সি নিয়ে আমরা পরে ডিটেলে আলোচনা করব। তো আমরা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আসে অনেক, কোন স্টেজে ইমপ্লান্টেশন হয়, তখন তোমরা কিন্তু বলবে ব্লাস্টুলা দশায়। তো ব্লাস্টুলা দশায় কীভাবে ইমপ্লান্টেশন হয়? ব্লাস্টুলা দশায় যে ট্রোফোপ্লাস্টিক লেয়ার রয়েছে, যেটা কিনা এন্ডোমেট্রিয়াম এর সাথে অ্যাটাচ করে CAM এর মাধ্যমে। CAM এর ফুল ফর্ম কি? C মানে হলো সেল, A মানে হলো অ্যাডহেশন, M মানে হলো মলিকিউল। CAM এর মাধ্যমে, সেল অ্যাডহেশন মলিকিউলের মাধ্যমে এন্ডোমেট্রিয়ামের সাথে ট্রোফোব্লাস্টের অ্যাটাচমেন্ট হয়। ব্লাস্টুলার এমব্রায়োপোল বা এমব্রায়োনাল নব, মানে যে দিকটায় আসলে ব্লাস্টোডিস্টা থাকে, এই যে দিকটা আসলে ব্লাস্টোডিস্টা থাকে সেই দিকটায় কিন্তু এন্ডোমেট্রিয়ামের সঙ্গে অ্যাটাচমেন্ট হয়। এই অ্যাটাচমেন্টের পরে এমব্রায়ো নাবের দিকে, এই যে এই এমব্রায়ো নাবের দিকে কি হয়, ট্রোফোব্লাস্টটা দুটো ভাগ হয়ে যায়। ট্রোফোব্লাস্টটা দুটো ভাগ হয়ে কি হয়, আউটার সাইড আর ইনার সাইড অফ মাস সেল তৈরি করে। তো আউটার সাইডের ট্রোফোপ্লাস্ট যেটা তৈরি করছে, যে আউটার সাইডে যে ট্রোফোব্লাস্টের যে লেয়ারটা তৈরি করছে, সেটাকে বলে সিনসাইটোট্রোফোব্লাস্ট, যেটা থেকে নাকি প্রোটিওলাইটিক এনজাইম তৈরি হয়। এই প্রোটিওলাইটিক এনজাইম সিক্রিশনের ফলে এন্ডোমেট্রিয়ামের ওয়ালও ড্যামেজ হয়। এই যে এই প্রোটিওলাইটিক এনজাইমটা যে রিলিজ করছে, এন্ডোমেট্রিয়াম ওয়ালটাকে ড্যামেজ কেন করবে? কারণ এন্ডোমেট্রিয়াম ওয়ালের মধ্যে যেন ওটা পুরো ঢুকে যেতে পারে, ব্লাস্টুলাটা যেন ঢুকে যেতে পারে। ব্লাস্টুলার এমব্রায়োপোল বা এমব্রায়োনিক নবের মানে হচ্ছে যে দিকটায় আসলে ব্লাস্টোডিস্টা থাকে, এই যে ব্লাস্টোর যেখানে ডিস্টা থাকে সেই দিকটার সাথে কিন্তু এন্ডোমেট্রিয়ামের অ্যাটাচমেন্ট হয়। খেয়াল রেখো কিন্তু যে কোনো দিকে নয়, কিন্তু একমাত্র ব্লাস্টুলার ব্লাস্টোডিস্কের সাথেই কিন্তু এন্ডোমেট্রিয়ামের অ্যাটাচমেন্ট হয়। এই অ্যাটাচমেন্টের ফলে এমব্রায়ো নবের দিকে যে ট্রোফোব্লাস্টটা থাকে, সেই ট্রোফোব্লাস্টটা ডিভাইড হতে শুরু করে। এই ট্রোফোব্লাস্টটা ডিভাইড হয় এবং এই যে ট্রোফোব্লাস্টটা ডিভাইড হচ্ছে, এই ট্রোফোব্লাস্টটাকে বলে এমব্রায়োনিক ট্রোফোব্লাস্ট। এই এমব্রায়োনিক ট্রোফোব্লাস্ট হওয়ার ফলে দুটো লেয়ার তৈরি হয়, একটা হলো ইনার লেয়ার, এই যে একটা হলো ইনার লেয়ার আর একটা হচ্ছে আউটার লেয়ার। ইনার যে লেয়ার সেটাকে বলছে সাইটোট্রোফোব্লাস্ট, ইনার মাস অফ সেলটাকে যেটা লেয়ার তৈরি করছে সেটাকে বলে সাইটোট্রোফোব্লাস্ট, আর বাইরের যেটা সেটাকে বলে সিনসাইটোট্রোফোব্লাস্ট। এই সিনসাইটোট্রোফোব্লাস্ট থেকে কি হয়, তো কি উৎপন্ন হয়, একরকমের এনজাইম তৈরি হয়, সেটাকে বলছে প্রোটিওলাইটিক এনজাইম। এই এনজাইম সিক্রিশন হচ্ছে কেন? এই এনজাইমটা কী করছে, এন্ডোমেট্রিয়ামের যে এই যে এন্ডোমেট্রিয়ামের যে ওয়াল, এই এন্ডোমেট্রিয়ামের ওয়ালটাকে কি করবে, ড্যামেজ করছে কেন? কারণ যাতে এই যে এই স্ট্রাকচারটায় এই ব্লাস্টুলাটা যাতে এন্ডোমেট্রিয়ামের মধ্যে ঢুকে যেতে পারে। এই যে প্রোটিওলাইটিক এনজাইমটা তৈরি হচ্ছে, যেটা কিনা এন্ডোমেট্রিয়ামকে ড্যামেজ করছে, এন্ডোমেট্রিয়ামের ওয়ালকে ড্যামেজ করছে, সেটা একই সাথে কিন্তু ও নিজের ভেতরে যে সেলের যে প্লাজমা মেমব্রেন,
সেইটাকেও ড্যামেজ করছে। এগুলো পুরোটা এক একটা করে সেল ছিল, সেলের মধ্যে এগুলো নিউক্লিয়াসগুলো। এবার সেল ওয়ালগুলো যেই প্লাজমা মেমব্রেনগুলো যেই ওই প্রোটিওলাইটিক এনজাইমের ফলে ড্যামেজ হয়ে গেছে, শুধুমাত্র এখানে নিউক্লিয়াসগুলো রয়েছে। এবং নিউক্লিয়াসগুলো শুধুমাত্র থেকে কি একটা স্ট্রাকচার তৈরি করছে, সিনসাইটোট্রোফোব্লাস্ট স্ট্রাকচারটা তৈরি করছে, যেটা কিনা একটা আঙ্গুলের মতো প্রজেকশন আছে। ওখানে মাঝখানে সেলের যে প্লাজমা মেমব্রেনগুলো সেগুলো কিন্তু ড্যামেজ হয়ে গেছে প্রোটিওলাইটিক এনজাইমের ফলে, শুধুমাত্র নিউক্লিয়াসগুলো পড়ে রয়েছে এবং গঠন করছে কি সিনসাইটোট্রোফোব্লাস্ট। এইটা কিনা পরবর্তীকালে কি তৈরি করবে, কোরিওনিক ভিলি তৈরি করবে। এই কোরিওনিক ভিলিটা আবার পরবর্তীকালে কি তৈরি করবে, প্লাসেন্টা তৈরি করবে। এই করতে করতে কিন্তু ব্লাস্টুলা দশার পুরোটাই এন্ডোমেট্রিয়ামের মধ্যে ঢুকে যাবে। ঠিক আছে, তাহলে তোমরা এখন বুঝতে পেরেছো মেনস্ট্রুয়েশন সাইকেলের সময় এন্ডোমেট্রিয়ামের ডেভেলপমেন্টটা কেন হতে হয়েছিল। তাহলে ওভিউলেশন হয়েছে 14 ডেজে, আর ফার্টিলাইজেশন হয়েছে ধরো 14 কি 15 ডেজে। ধরো যদি 14 ডেজেই হয়, ফিউজ যদি হয়ে জাইগোট তৈরি হয় 14 ডেজেই, তাহলে 3 দিন সময় লাগছে কি মরুলা হতে। তো ওই মরুলা হলো 3 দিন, মানে 17 ডেজ। ওই 17 ডেজের সঙ্গে আরও 3 দিন যোগ করলাম, কারণ ওই মরুলাটা অ্যাম্পুলা থেকে কোথায় ইউটেরাসে এসে ঘোরাঘুরি করবে আর ব্লাস্টুলা তৈরি হবে, আর দেখবে যে এন্ডোমেট্রিয়ামের কোন ওয়ালটা ডেভেলপ হয়েছে সেই ওয়ালে গিয়ে গাঁথবে। এই যে ওয়ালটা দেখে এবার যে ওই গাঁথবে, মানে ইমপ্ল্যান্ট হবে এন্ডোমেট্রিয়ামের ওয়ালে, সেটা হতে আরও 7 থেকে 8 দিন সময় লাগবে। মানে টোটাল ধরো 17 সাথে ধরো আরও 3, মানে ঘোরাঘুরি করছে যখন 3, মানে 20 ডেজ, আরও 8 দিন যদি সময় লাগে ইমপ্ল্যান্ট করতে, মানে 29 ডেজে যে মেনস্ট্রুয়েশন ব্লিডিংটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু আর হবে না। তার মানে কি হয়েছে, প্রেগনেন্সি হয়ে গেছে। মেনস্ট্রুয়েশন ব্লিডিংয়ে কি হতো, যে আনফার্টিলাইজ এগ আর এন্ডোমেট্রিয়ামটা যে ওয়ালটা মানে ডেভেলপ করেছিল সেটা ওয়ালটা বেরিয়ে যেত যদি ফার্টিলাইজ না হয়। সেই আনফার্টিলাইজ এগটা আর ওই এন্ডোমেট্রিয়ামের ওয়াল যেটা ডেভেলপ করেছিল সেটা খুলে বেরিয়ে যায়। কিন্তু এখন তো এন্ডোমেট্রিয়ামের দরকার, এন্ডোমেট্রিয়ামের ওয়ালটা তো দরকার, কারণ ওই ওয়ালের মধ্যেই তো ব্লাস্টুলাটা গাঁথবে, তাই না? তার জন্য এন্ডোমেট্রিয়ামটা দরকার। আর এই ব্লাস্টুলা দশায় কিন্তু তখনও প্লাসেন্টাটা তৈরি হয়নি, ফর্ম করেনি, তাই এন্ডোমেট্রিয়ামের ডেসিডুয়া বলে একটা লেয়ার তৈরি হয়। ডেসিডুয়া বলে একটা লেয়ার তৈরি হচ্ছে কোথায়, এন্ডোমেট্রিয়ামে, যেটা কিনা কি করবে, ব্লাস্টুলা এই স্টেজটাকে কি করবে, নিউট্রিয়েন্ট সাপ্লাই করবে। এবার ইমপ্লান্টেশন হয়ে গেল যে ব্লাস্টুলা স্টেজে, এবার বললো যে না প্রেগনেন্সি হয়েছে। তার মানে কি হলো, যে প্রেগনেন্সি হতে গেলে ইমপ্লান্টেশন হতেই হবে। আর এই প্রেগনেন্সি পিরিয়ডটাকে বলে জেস্টেশন পিরিয়ড। এই জেস্টেশন পিরিয়ডটা কত দিনের, 280 দিনের, মানে ওই 9 মাস 10 দিনের মতো সেটা। আফটার মানে 280 দিন পার্টুরেশন হয়, মানে কি হয়, প্রসব হয়। এই জেস্টেশন পিরিয়ডটাকে মোটামুটি 3টে ভাগ করা যায়। ফার্স্ট যে 3 মাস তাকে বলে ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড যে 3 মাস সেটাকে বলে সেকেন্ড ট্রাইমেস্টার, আর লাস্টের যে 3 মাস সেটাকে বলে থার্ড ট্রাইমেস্টার। এই সময়ে কিন্তু ম্যাটার্নাল চেঞ্জ হয়, মানে মায়ের বডির কিন্তু চেঞ্জ হয়। কি কি চেঞ্জ হয়, নাম্বার 1 কি, ওয়েট গেইন হয়। এটা তো দেখাও যায় বা বোঝাও যায়। প্রথম দিকে ফার্স্ট 3 মাসটা বোঝা যায় না, খুব অল্প পরিমাণ ওয়েট গেইন হয়, কিন্তু পরের 2 মাস, লাস্টের 3 মাস তো র্যাপিডলি এটা বাড়ে ওয়েটটা। তো ম্যাটার্নাল চেঞ্জ কি হচ্ছে, ওয়েট গেইন হচ্ছে। নাম্বার 2 কি হচ্ছে, এন্ডোক্রাইন সিক্রিশন হচ্ছে। এন্ডোক্রাইন মানে বিভিন্ন ধরনের হরমোন সিক্রিশন হচ্ছে, বিভিন্ন ধরনের হরমোনের লেভেলটা বেড়ে যাচ্ছে। নাম্বার 3 কার্ডিয়াক আউটপুট বাড়বে। কার্ডিয়াক মানে হৃৎপিণ্ডের যে হৃৎস্পন্দনটা বাড়বে। তো রেনাল ফাংশন বাড়বে। রেনাল ফাংশন মানে যে এক্সক্রিটরি মেটেরিয়াল তৈরি হবে, মানে রেচন পদার্থ যে তৈরি হবে, সেটা তো রেনাল ফাংশনের মাধ্যমে দেহের বাইরে বেরিয়ে আসবে মায়ের দেহের মাধ্যমে, তাহলে রেনাল ফাংশন বাড়বে। তারপরে এই প্রেগনেন্সির সময় মর্নিং সিকনেস বলে একটা জিনিস হয়, যেটা কি না মর্নিং হয় জেনারেলি বমি বমি ভাব হয়, মর্নিংয়ে হয়।
এটাকে বলছে মর্নিং সিকনেস। সিকনেস মানে অসুস্থ, মানে বমি বমি অসুস্থতা লাগে মর্নিংয়ের দিকে, তো সেটাকে বলছে মর্নিং সিকনেস, যেটা কিনা প্রেগনেন্সির সময় দেখা যায়। তো এটা মোটামুটি হলো ব্লাস্টুলা স্টেজ। এরপরে যে স্টেজটা আসবে সেটা হলো গ্যাস্ট্রুলা। এবার গ্যাস্ট্রুলার মধ্যে কি হচ্ছে সেটা আমরা আরেকটা ছবির মাধ্যমে দেখব যে গ্যাস্ট্রুলা স্টেজে কি হচ্ছে। গ্যাস্ট্রুলা দশায় কি হয় দেখো, এই যে হাইপো আর এপি ব্লাস্টিক লেয়ার, এই দুটোকে একসঙ্গে কি বলে, বাইল্যামিনার এমব্রায়োনিক বলে। তো এই এপিব্লাস্ট থেকে উৎপন্ন হচ্ছে হলো, সবার প্রথমে উৎপন্ন হচ্ছে হলো প্রাইমারি একটোডার্ম। এই প্রাইমারি একটোডার্ম থেকে উৎপন্ন হচ্ছে একটোডার্ম আর মেসোডার্ম। আর এই হাইপোব্লাস্ট, নিচের এই যে হাইপোব্লাস্ট, এই হাইপোব্লাস্ট থেকে লেয়ার থেকে তৈরি হচ্ছে হলো এন্ডোডার্ম। তাহলে এখানে তিনটে লেয়ার কি কি উৎপন্ন হচ্ছে, একটা হলো একটোডার্ম, তারপর হলো মেসোডার্ম, আর হলো এন্ডোডার্ম উৎপন্ন হচ্ছে। তো এখানে যে হাইপোব্লাস্ট আছে, এই হাইপোব্লাস্টের দিকে কি হচ্ছে, হাইপোব্লাস্টের দিকে একটা ইয়ক স্যাক তৈরি হচ্ছে, এটা একটা ইয়ক স্যাক তৈরি হচ্ছে। আর এন্ডোমেট্রিয়ামের দিকে একটা ক্যাভিটি তৈরি হচ্ছে, সেটার নাম হলো কি অ্যামনিওটিক ক্যাভিটি। এই অ্যামনিওটিক ক্যাভিটির মধ্যে যে ফ্লুইড থাকে সেটাকে বলে অ্যামনিওটিক ফ্লুইড। এই ফ্লুইডের পরিমাণ মোটামুটি ভ্রূণ অবস্থাতে থাকছে 750 ml এর মতো, আর মানে প্রসবের সময় এটার পরিমাণ গিয়ে দাঁড়ায় মোটামুটি 1.5 লিটারের মতো। এই অ্যামনিওটিক ফ্লুইডের একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা কি, এটা শক অ্যাবজর্বার হিসেবে কাজ করে। মানে যে কোনো রকম হালকা যদি কোনো শক হয়, কোনো ধাক্কা লাগে, বা মাদার যদি এপাশ থেকে ওপাশে যখন মুভ করছে, তখন সেটা ভ্রূণকে কোনো রকম আঘাত থেকে রক্ষা করে। আর এই অ্যামনিওটিক ফ্লুইডের আরেকটা কাজ কি, এটা হলো ভ্রূণ যাতে শুকিয়ে না যায় সেখান থেকে রক্ষা করে, কোনো রকম যাতে ভ্রূণ শুকিয়ে না যায়। এই জন্য যখন বলে না যে অ্যামনিওটিক ফ্লুইড যখন বেরিয়ে যায়, মানে বাংলায় যেটা বলে যখন জল বেরিয়ে যায় তখন প্রসব করানোটা খুব জরুরি, কারণ ওই অ্যামনিওটিক ফ্লুইডটা না থাকলে সেটা বেবির পক্ষে খুব ক্ষতিকারক। আর এই অ্যামনিওটিক ফ্লুইড আরেকটা কাজ করে, যেটা কিনা নিউট্রিয়েন্ট সাপ্লাই করে। এই যে ভ্রূণটাকে কি সাপ্লাই করছে, নিউট্রিয়েন্ট সাপ্লাই করছে এই অ্যামনিওটিক ফ্লুইড। তো এই এপিব্লাস্ট কি করে, এই এপিব্লাস্টটা কি করে ভেতরের দিকে, দেখো এখানে এই ছবিটা দেখো তাহলে বুঝতে পারবে, এই এপিব্লাস্টটা ভেতরের দিকে ফোল্ড হতে শুরু করে, ভেতরের দিকে ঢুকে যেতে মানে চেষ্টা করে। এর ফলে কি হয়, একটা স্টিক উৎপন্ন হয়, সেটার নাম হলো প্রিমেটিভ স্টিক। এই প্রিমেটিভ স্টিক থাকার ফলে যেটা হয়, আমরা বাইল্যাটারালি সিমেট্রিক্যাল, বাইল্যাটারালি সিমেট্রিক্যাল কথাটার মানে হলো দুদিকে সমান, মানে দুদিক সাইডটাই সমান, এটাকে বলে বাইল্যাটারালি সিমেট্রিক্যাল। এটা কার জন্য হয়, এই প্রিমেটিভ স্টিক উৎপন্ন হওয়ার কারণে হয়। তাহলে এই গ্যাস্ট্রুলা দশায় কী হলো, গ্যাস্ট্রুলা দশায় কী হলো, একটোডার্ম, এন্ডোডার্ম আর কি উৎপন্ন হলো, মেসোডার্ম তৈরি হলো। এই কোন একটোডার্ম থেকে কোন অর্গান তৈরি হচ্ছে, বা এন্ডোডার্ম থেকে কি হচ্ছে, আর মেসোডার্ম থেকে কি অর্গান তৈরি হচ্ছে, সেটার একটা আমি ছবি তোমাদের দেখাচ্ছি। চলো ছবিটা দেখি। এটা একটা দেখো চার্ট, যেখানে দেখা যাচ্ছে কোন লেয়ারটা থেকে কি তৈরি হচ্ছে। এন্ডোডার্ম থেকে কি তৈরি হচ্ছে, লাং, থাইরয়েড, প্যানক্রিয়াটিক সেল, এগুলো। মেসোডার্ম থেকে কি সেটা দেখা যাচ্ছে যে কার্ডিয়াক মাসেল, স্কেলেটন মাসেল, টিউবুল সেল অফ দ্য কিডনি, রেড ব্লাড সেল, স্মুথ মাসেল, এগুলো তৈরি হচ্ছে। একটোডার্ম থেকে স্কিন সেল তৈরি হচ্ছে, পিগমেন্ট সেল তৈরি হচ্ছে, আর ভেরি ইম্পর্টেন্ট থিং নিউরনস, যেটার মাধ্যমে আমরা কানেকশন করতে পারি। নিউরনস ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ ব্রেন। এই ব্রেনের নিউরনটাকে তৈরি করছে একটোডার্ম। শুনতে শোনা যাচ্ছে একটোডার্ম বাইরের একটা লেয়ার, কিন্তু একটোডার্ম সব থেকে ইম্পর্ট্যান্ট একটা জিনিস, নার্ভাস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এটা তৈরিতে হেল্প করছে কে, একটোডার্ম। তো একটোডার্ম থেকে নিউরনস অফ ব্রেন তৈরি হচ্ছে। গ্যাস্ট্রুলার পরে এই অর্গানাইজেশনটা শুরু হয়, মানে এই অর্গানগুলো তৈরি হতে থাকে। 2 মাস পর্যন্ত তৈরি হয় এবং তখন আমরা এটাকে এমব্রায়ো বলবো। আর বিফোর পার্টুরেশন মানে জন্মের আগে পর্যন্ত, প্রসবের আগে পর্যন্ত, সেটাকে আমরা বলবো
ফিটাস। তাহলে আমরা মোটামুটি বুঝতে পেরেছি যে আজকে কিভাবে জাইগোটের পরে বিভিন্ন স্টেপের মাধ্যমে এসে ফিটাসে এসে পরিণত হচ্ছে। তাহলে ফার্স্টে হচ্ছে জাইগোট, জাইগোট থেকে মরুলা, মরুলা থেকে ব্লাস্টুলা, তারপরে ব্লাস্টুলা, তারপরে হচ্ছে এমব্রায়ো এবং লাস্টে জন্মের আগে পর্যন্ত এটাকে আমরা বলবো ফিটাস। তো মোটামুটি এটা হলো আমাদের এমব্রায়োজেনেসিস, মানে এমব্রায়োটা কিভাবে জেনেসিস হচ্ছে, মানে উৎপন্ন হচ্ছে, জাইগোট থেকে কিভাবে এমব্রায়ো উৎপন্ন হচ্ছে, এটা মোটামুটি আমরা তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। তো এটা হলো এমব্রায়োজেনেসিস। তার মধ্যে প্লাসেন্টা আর আমি রিপ্রোডাকশন হেলথ নিয়ে একটু পরে আলোচনা করব, পরের ভিডিওতে আলোচনা করব। আশা করি আজকের ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো। তো পরে আমরা চলে আসবো আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের মতো শেষ করছি, টাটা।